লোকসভা নির্বাচনের এখনো ৩ দফা বাকি। ভোট প্রচার একেবারে জমজমাট এবং তার সঙ্গে অবশ্যই আক্রমণ, পাল্টা আক্রমণের পারদও চড়ছে। যেরকম বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি এসেই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনের সন্ন্যাসীদের একাংশকে যা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা আক্রমণ করেছেন তিনি কি বলছেন? ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনকে ধমকাচ্ছে, আধ্যাত্মিক গুরুদের অপমান মানুষ সহ্য করবে না, আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের কার দখলে দিল্লি, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। শুরুতেই দেখাবো আজকের আলোচনার বিষয়। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনের সন্ন্যাসীদের একাংশকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের একজন কার্তিক মহারাজ আছেন, যিনি তৃণমূলের এজেন্টদের ভোটে বসতে দেবেন না বলেছেন। তাকে সাধু বলে মনে করি না, এইভাবেই আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনকে ধমকাচ্ছে, পাল্টা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরো বলছেন, মুসলিম ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে নিচে নেমে গিয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ আক্রমণ করে নরেন্দ্র মোদী এই উক্তি করেছেন আজ। এদের এমন সাজা দিতে হবে যাতে সাধুদের অপমানের সাহস না পায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করে বলেছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেব না, বঙ্গ সফরে এসে ফের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চৌঠা জুনের পর নতুন সরকার গঠনের পর কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে আজ বলেছেন প্রধানমন্ত্রী। মল্লিকার্জুন খার্গের হুঁশিয়ারির পরেও মমতা বিরোধিতায় অনড় অধীর চৌধুরী। গতকাল জানি আমরা মল্লিকার্জুন খার্গে তিনি কড়া বার্তা দিয়েছিলেন, তারপর আজও অধীর চৌধুরী তিনি নিজের অবস্থানে অনড়। অন্যদিকে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে মল্লিকার্জুন খার্গের ছবিতে কালি লেখা এবং সেখানে কি লেখা রয়েছে, টিএমসির দালাল। জানি আজকে রীতিমতো একটা উত্তপ্ত পরিস্থিতিরও সৃষ্টি হয়েছিল। তবে শুরুতেই যেটা দেখাবো আপনাদেরকে, অর্থাৎ যে বক্তব্য আপনাদের সামনে রাখবো, সাধুদের একাংশকে আক্রমণ নিয়ে মমতাকে পাল্টা নিশানা করেছেন প্রধানমন্ত্রী। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনকে ধমকাচ্ছে, আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন তিনি শোনাবো। বাংলার তৃণমূল সরকার, আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি বলছেন যে বাংলার তৃণমূল সরকার সাধুদের নাম নিয়ে হুমকি দিচ্ছে। মুসলিম ভোট ব্যাংকের স্বার্থে কত নিচে নেমে গিয়েছে তৃণমূল, আধ্যাত্মিক গুরুদের অপমান মানুষ সহ্য করবে না। এদের এমন সাজা দিতে হবে যাতে সাধুদের অপমানের সাহস না পায়। রামের নামেও আপত্তি তৃণমূলের, আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বক্তব্য রেখেছিলেন এবং তার পাল্টা নরেন্দ্র মোদী কি বললেন, দুটো বক্তব্যই রাখবো আপনাদের সামনে। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? मेरा सीधा सीधा आरोप है, यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধাকে একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে,
ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। टीएमसी मानवता की सेवा करने वाले संत समाज को गालियां देना शुरू कर दिया है। इस्कॉन, रामकृष्ण मिशन और भारत सेवाश्रम संघ के सेवा भाव से दुनिया भली भांति परिचित है। इन संगठनों ने बंगाल को गौरव दिया है। सुख दुख में इन लोगों ने लोगों का साथ दिया है। लेकिन यहां की मुख्यमंत्री कहती है कि हमारे ये संगठन देश को बर्बाद कर रहे हैं। मेरा सीधा सीधा आरोप है, यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। हिंदुओं को भगीरथी में डुबो देने वाला बयान ये भी टीएमसी ने सोच समझकर दिलवाया था। অর্থাৎ রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনের সন্ন্যাসীদের একাংশকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, তার পাল্টা প্রধানমন্ত্রী কি বলেছেন তা আপনাদের সামনে রেখেছিলাম। আমি সরাসরি আলোচনায় যাব, শঙ্কুদেব পণ্ডার কাছে যাব। কেন এই আক্রমণ, কি মনে হয়? দেখুন, পশ্চিম বাংলায় একটা পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, যদি আপনি হিন্দুত্বের হয়ে কথা বলেন, হিন্দুদের হয়ে কথা বলেন, তাহলে আপনি সাম্প্রদায়িক। আর যদি হিন্দুত্বের বিরোধিতা করেন, হিন্দুদের বিরুদ্ধে যা খুশি করে যান, তাহলে আপনি সেকুলার। এই ট্রেন্ডটা করতে করতে এমন জায়গায় উনি নিয়ে গেছেন যে এবার সরাসরি আক্রমণে নেমেছেন সাধুদেরকে। আপনি ভাবতে পারবেন না, ভারত সেবাশ্রম সংঘ পশ্চিম বাংলাতে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, বন্যা হোক ঝড় হোক তারা মানুষের পাশে গিয়ে দাঁড়ান, সেবা কার্য করেন। কার্তিক মহারাজকে আক্রমণ করেছেন, আপনি খবর নিয়ে দেখুন উনি কতগুলো স্কুল চালান, ওনার স্কুলে মুসলিম ছেলেমেয়েরাও পড়াশুনো করে, ওখানে মানুষের হয়ে উনি সেবা কার্য করেন। একটা কোনো ভিত্তিহীন ইনফরমেশনের ওপর এটা উনি করেছেন, আমি এই অভিযোগ করব না। উনি ভেবে চিনতে নির্দিষ্ট 30% ভোটকে টার্গেট করে যে লেভেলে নেবে এই আক্রমণ করছেন, সেটা কোনো মতেই কাঙ্ক্ষিত নয় এবং মেনে নেওয়া যায় না। এবং উনি কাকে আক্রমণ করেছেন? উনি আজকে রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শের উপর ভিত্তি করে যে প্রতিষ্ঠান, বাংলার অন্যতম সিদ্ধানা, সেই রামকৃষ্ণ মিশনকে আজকে আক্রমণ করেছেন। যে সংগঠন আজকে ইসকনের মতো একটা সংগঠন, যেটা ভারতবর্ষের সবথেকে বৃহত্তর মন্দির বানিয়েছে আজকে নদিয়াতে, যার জন্য ওই পুরো এলাকার উন্নয়ন পসিবল হয়েছে, নজরদারিতে এসেছে, সেখানে তিনি সরাসরি সেই সংগঠনকে আক্রমণ করেছেন। ফলে আমার মনে হয় যে অবিলম্বে হয় ওনার মানসিক বিকৃতি ঘটেছে, আর তা না হলে উনি ইন্টেনশনালি এটা তাদের জন্য করছেন যারা শাহজাহানদের মতো প্লেয়ারদের দিয়ে হিন্দু মহিলাদের ওপর অকথ্য অত্যাচার করেন, তাদেরকে সাপোর্ট করছেন। দেবাশিস দা, না আসলে আমার খুব চিন্তা হয় যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর অজ্ঞতা কখনো এই জায়গায় যায় বলে আমি বিশ্বাস করি না। যে পার্লামেন্টে ইলেকশন হচ্ছে, এই দুজন ব্যক্তির সাথে ওই মঠ মিশনের দীর্ঘ সম্পর্ক, তারা এটা আমি কখনো বলতে চাইছি না, কারণ এটা সম্ভব নয় এর পক্ষে বলা, কিন্তু এটা একসাথে আলোচনা করে নিয়ে এই বিষয়টাকে সামনে নিয়ে এসে একটা বিতর্কের কোনো নাটক, একথাও বলতে চাইছি না। হচ্ছে কি, প্রশ্ন এইখানে আসছে, রামকৃষ্ণ শঙ্কুর সাথে তো আমার এই জায়গায় একদম একমত যে রামকৃষ্ণ মঠ মিশনের যে ভিত্তি, তার সারা পৃথিবী জুড়ে এই দীর্ঘ সময়কাল জুড়ে তার যে অবস্থান, তাকে এই পার্লামেন্টের নির্বাচনে নিয়ে এসে অ্যাড্রেস কেন করতে হবে? কেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী গত 10 বছর শাসনকালে কি অ্যাচিভ করেছেন, কি পারেননি, এটাকে সামনে না না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বলে স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা নাকি রামকৃষ্ণ মিশনের রেড বন্ধ করে দিয়েছিলেন। না না না, ওগুলো তো বাজে। আপনারা আসানসোলের টাকা বন্ধ করে দিয়েছিলেন। আসানসোল রামকৃষ্ণ মিশনের 3 দিন আগে শত্রুঘ্ন সিনহা গিয়ে খেয়ে এসেছেন। মোলাগড়কে নিয়েছিলেন, তাদেরকে নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানতে চাই। শঙ্কু 1 মিনিট, সরি স্যার, আমাকে মার্জনা করবেন। আসলে আপনাদের সম্পর্কে না না, সব শঙ্কু বলেছেন বলে তাহলে এটা সমস্যা হবে কি, তুই যখন বলবি একই রকম না না স্যার, প্লিজ তোর বক্তব্যকে আরো সমৃদ্ধ করার জন্য মার্জনা করুন, মার্জনা করুন প্লিজ। হোল্ড ইট। পয়েন্টটা হচ্ছে
যে বাম হঠাৎ কথা প্রসঙ্গে ওনার একটুখানি বামপন্থীদের সমর্থন ভোট বাড়ছে জন্য হয়তোবা সে বলছেন যে বামপন্থী শাসনকালে নাকি রামকৃষ্ণ মিশনের খাওয়া দাওয়ার বন্দোবস্ত বন্ধ হয়ে গেছিল। এই ইতিহাস কারুর পশ্চিমবঙ্গে জানা নেই। একটু সত্যি কথা বলে মঠ মিশনকে নোংরা ইতর রাজনীতির মধ্যে না নিয়ে আসার জন্য অনুরোধ রাখা হচ্ছে এই সমস্ত আপাত রাজনৈতিক ব্যক্তিত্বকে। তার কারণ পশ্চিমবঙ্গে 11 সালে পরিবর্তনের পর এই সময়কালে এই রাজ্য শুধুমাত্র দুর্নীতিকে কেন্দ্র করে সমস্ত অর্থনীতির এবং আলোচনা হয়েছে। কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে আজকের নির্বাচনের আলোচনায় এই বিষয়গুলোকে সামনে নিয়ে আলোচনা করতে? দেখো, এটা একদম দেবাশিসদা যেটা বললেন এটা খুব বাস্তব। কারণ চরিত্রগতভাবে তুমি যদি দেখো তাহলে দেখবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আর একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এদের দুজনের কনফ্লিক্টের মূল আলোচনার বিষয়টা কি, সেই কেন্দ্রিকতাতে আমরাও আলোচনা করছি। ইনফ্যাক্ট একটা প্রবাহমান অবস্থা চলছে যেখানে আমরা ভুলে যাচ্ছি আমরা নির্বাচনের মধ্যবর্তী জায়গাতে আছি এবং প্রধানমন্ত্রী সরাসরি মুসলিমদের নাম বলছেন আর মমতা ব্যানার্জি হিন্দুদের নাম বলছেন। আমার প্রশ্ন কি সেখানে? আমাদের প্রশ্ন হচ্ছে যে আজকে যে পরিপ্রেক্ষিত অবস্থাতে দাঁড়িয়ে একটা নির্বাচন চলছে, সেই নির্বাচনী প্রচারেই তো মুখ্যমন্ত্রী, সেই নির্বাচনী প্রচারেই প্রধানমন্ত্রী। আমরা তো এদের কাছ থেকে জবাবদিহিটাও আশা করতে চাই, শুধুমাত্র অ্যাকিউজিশন না, একে অপরকে দোষারোপ না। আপনারা কি কাজ করেছেন? এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্বাচন। আপনারা কি কি কাজ করেছেন আপনাদের ফেলিওরের লিস্টটা দিন। সব সাকসেস আপনারা করতে পারেননি। মাঝখান থেকে যেটা করতে চাইছেন সেটা হচ্ছে ডিভিশন, আর ডিভিশনটা প্রকারান্ত আপনারা করেই ছাড়ছেন। আলটিমেটলি আবার সেই মেরুকরণ, আমি দেবাশিসদার কথা অনুসারেই বলবো, দীর্ঘ সময় নেব না। ইনফ্যাক্ট পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষের কাছে তুতু ম্যামের লড়াইয়ে আবার একটা মেরুকরণ, পোলারাইজেশনের আরেকটি আধার আসতে চলেছে, যার জন্য এই দুটি কোশিলভ প্রতিদিন তুমি দেখো এই দুটি কোশিলভ কিছু ডাইরেকশন তৈরি করছেন যে একে অপরের ফিট করছে এবং তারা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করে চলে যাচ্ছে, কিন্তু মানুষের কথা কেউ বলছে না। মানে দুটো জিনিস খুব কনফিউজ হয়ে যাচ্ছে। একটা জিনিস তো আমরা সবাই মিলে একমতই হচ্ছি যে রামকৃষ্ণ সেবাশ্রমের মতো একটা ইনস্টিটিউশন, তার বিরুদ্ধে কিছু কথা বলা সেটা কেউই সাপোর্ট করি না। কিন্তু উনি একটা কথা কিন্তু বলেছেন যে কিছু সন্ন্যাসী আছেন বা যারা মহারাজ আছেন তাদের ক্ষেত্রে বলেছে, পুরো ইনস্টিটিউশনটাকে কিন্তু বলেনি। ফলে আলোচনাটা একটা পার্টিকুলার একটা ঘটনাকে নিয়ে নয়, সেটা দুজনেই বলছিলেন দেবাশিস এবং চন্দনদা, যে ইলেকশনটা হচ্ছে উনি যখন দিল্লির থেকে এখানে বক্তৃতা দিতে আসছেন তখন নিশ্চয়ই জেনে এসেছিলেন না যেরকম মমতা ব্যানার্জি একটা কথা বলবে তার বিরুদ্ধে আমি কী কথা বলবো, তার একটা পরিষ্কার কিছু একটা ধারণা ছিল এইটা গিয়ে বলবো। সেরকম কোনো দিশা আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে মানে পার্লামেন্ট ইলেকশনে কি করেছে কি করবে এরকম দেখতে পাই না। শুধুমাত্র এর করাপশন, তৃণমূল কি করেনি, কি দুর্নীতি আছে, এগুলো তো প্রতিদিনই আলোচনা হচ্ছে। ফলে এটা তো একটা পার্লামেন্ট ইলেকশন। আরেকটা হচ্ছে 4 জুনের পরে অ্যারেস্ট করব, এখানে সলিলদা আছে বলতে পারবেন। আমার কথা হচ্ছে যদি কেউ ক্রিমিনাল অফেন্স করে তিনি তো এমনিতেই অ্যারেস্ট হবে, সে তো প্রধানমন্ত্রীর বক্তব্যের অপেক্ষা রাখে না। আর যদি কেউ অফেন্স করে থাকে তাকে এখন করব না, 4 জুনের পরে করব। তার মানে কি এইটাও ঠিক যে বিজেপি মনে করছে যে আমরা কেন্দ্রে নাও আসতে পারি, ইন ফিউচারে তৃণমূলের সমর্থন যদি হয় তাদেরকে পায়ে ধরে বলো ভাই সরকারটা রাখার জন্য তোমরা থাকবে। ক্ষমা চাইতে বলেন মুখ্যমন্ত্রীকে, বলছেন তো ভুল হয়েছে, সব সংগঠন সম্পর্কে বলা। আমি মণিকে বলছি, মণি তুমি দেখো এটাকে তুমি বলতে চেও না যে কোনো সংগঠনের নামে কোনো ইনস্টিটিউশনের নামে কিছু বলেননি। এটাকে কিন্তু আবার সেই ভোট পাওয়ার ডিভিডেন্ড আসলে আলোচনার বিষয়বস্তুটা মানে প্রমাণ করে যে মানে রাজনীতির মানটা কত নিচে নেমে গেছে, আমি সবার সঙ্গে একমত। আমি শঙ্কুর সঙ্গে একমত, আমি চন্দনবাবুর সঙ্গে একমত, আমি দেবাশিস বাবুর সঙ্গে 100% একমত। দেখো, দিস শুড নট ফাইন্ড এনি এন্ট্রি ইন ইলেকশন ক্যাম্পেনিং। এটা এই ইলেকশন প্রচারের মধ্যে এটা স্থান পাওয়া উচিত নয়। দেখো, অ্যাক্রস দ্য কান্ট্রিজ, সারা বিশ্বে এই যে মানে যার রচয়িতা, রামকৃষ্ণ মিশনের রচয়িতা হচ্ছে স্বামী বিবেকানন্দ, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, এর যে পবিত্রতা, এর যে সততা, এটাকে মেলাইন করছে। দেখো, এটা সেই ভোটের ডিভিডেন্ড, কত মানুষের মান, মানুষের আদর্শ কত নিচে নেমে গেছে, এটাই তার প্রমাণ করে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনের সন্ন্যাসীদের একাংশকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাল্টা তার উত্তর দিয়েছেন, অর্থাৎ পাল্টা আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য দিল্লি থেকে নির্দেশ আসছে। শঙ্কুদেব পণ্ডা, দেখুন, আমি আবারও ওনাকে স্পেসিফিক্যালি বলবো যে ওনার এই ধরনের রাজনীতি থেকে দূরে সরে চলে যাওয়া উচিত।
মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতি করতে গিয়ে আজকে বিশিষ্ট সাধু সন্ত সমাজকে সরাসরি অপমান করেছেন, এমন কিছু সংগঠনকে অপমান করেছেন যাদের আদর্শের উপর ভিত্তি করে বাংলায় একাধিক সমাজসেবামূলক কাজ হয়, এবং যখন তারা করেন তখন তারা দেখেন না হিন্দু না মুসলিম। যা রামকৃষ্ণ মিশনের যখন স্কুল বিদ্যালয়ে ছেলেরা পড়তে যায় তারা এসব দেখেন নাকি? তারা সবাইয়ের জন্য কাজ করেন। যখন বন্যা হয়ে যায়, যখন কোমর বেঁধে নেমে ভারত সেবাশ্রম সংঘ মানুষকে খাওয়ান, মানুষের পাশে গিয়ে দাঁড়ান, তখন এসব দেখেন নাকি? উনি তো সাম্প্রদায়িকতার বীজ বপন করে দিচ্ছেন। এটা সাম্প্রদায়িকতা নয়, এটা সরাসরি সাধু সন্তদের আক্রমণ করাটা সাম্প্রদায়িকতা নয়। একজন মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করা উচিত। তিনি যখন পোস্টে থাকবেন তখন তিনি সমস্ত ধর্মকে ইকুয়ালি দেখবেন, এটাই তো সংবিধান বলছে। সংবিধান কি মানছে? সংবিধান মেনেছে। মমতা ব্যানার্জি টানেন, মানে আমি বলছি প্রতিবার টানেন, যাকে নিয়ে যান একজন করে, একজন করে যারা নিয়ে যান। এবার আমি একটা কথা বলছি, তোমাকে শোনো, ওখানে রাজনীতি হয়, আমি তোমাকে একটা কথা বলছি, রাজনীতি করে। আমি বলছি তুমি গেরুয়া পরলে সব কিছু করতে পারো। আপনি তো বলেছেন তুমি যোগী আদিত্যনাথ গেরুয়া পরে বলে তিনি যা করবে তাকে নিয়ে কিছু বলা যাবে না, যোগী কথাটা আছে বলে। আমি বলছি মহারাজ সাধুদের ভারতবর্ষে শোনো ভারতবর্ষের কিছু কিছু সাধুদের যা কার্যকলাপ তাতে কোন মহারাজের মহারাজ হলে তার ক্রিমিনাল অফেন্স করার রাইট পেয়ে যায় না, রাইট পেয়ে যায় ক্রিমিনাল অফেন্স করার। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় সাধু সন্তদের একাংশকে আক্রমণ করেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওয়ে সরাসরি রয়েছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ, যিনি কার্তিক মহারাজ নামেই পরিচিত। মহারাজ, আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনার সম্পর্কে, কি বলবেন আপনি? হ্যাঁ বলুন মহারাজ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন, বলুন আপনি। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ মহারাজ, আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন, আপনার নাম করে আক্রমণ করেছেন, আপনি জানেন, কি বলবেন বলুন। আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। ভারত সেবাশ্রম সংঘ শতবর্ষ যাবৎ জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে সেবা কাজ করছেন। সমগ্র ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ জানেন ভারত সেবাশ্রম সংঘকে সেবা কাজের জন্য তার প্রশংসা করেন। আমি সেই সঙ্গে সন্ন্যাসী মুর্শিদাবাদ জেলায় 40 বছর যাবৎ আছি। মুর্শিদাবাদ জেলায় 12টা হাই স্কুল, একটা হাসপাতাল আনন্দলোক, আদিবাসী ছেলে মেয়ে 1000 রেসিডেন্সিয়াল। মুর্শিদাবাদ জেলায় 2টো বড় ঘটনা ঘটেছিল, বন্যা আর গোকর্ণের টর্নেডো। সেখানে আমরা রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষ বিপন্নতার সেবা কাজ করেছি। সুতরাং মুর্শিদাবাদ জেলা শুধু নয়, পশ্চিমবঙ্গবাসী আমার নাম আমার কাজের সঙ্গে যুক্ত। মুখ্যমন্ত্রী প্রশংসা করলেন কি আমার বদনাম করলেন, ভারত সেবাশ্রম সংঘের রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠানের স্তরে কিছু আসে যায় না। তবে আমি যে এটা বলিনি, আমি কোনো জায়গায় কোনো বুথে টিএমসির কোনো এজেন্টকে ধমকায়ও নাই, চমকায়ও নেই, আর সে ক্ষমতা আমার নেই। আমি কোনো দল নই, আমি কোনো মস্তান বাহিনী নিয়ে আমি ঘুরি না। সুতরাং আমি সন্ন্যাসী। আমি চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রীকে। আমি কোথায় বলেছি বলেন কোর্ট, তিনি আমাকে বলুন। আমাদের যারা অনুগামী, যারা শুভানুধ্যায়ী, যারা ভক্ত শিষ্য, তারা দুঃখিত ব্যথিত, প্রবল আকারে প্রতিবাদ হচ্ছে, হবে, এবং আমরা আইনি ব্যবস্থাপনার দিকে যাচ্ছেন। আমি সন্ন্যাসী হিসাবে আমি মুখ্যমন্ত্রীর শুভবুদ্ধি শুভ চেতনার উদয় হোক, এর সঙ্গে তার চৈতন্য হোক, আপনি রামকৃষ্ণদেবের কথায়, আর তিনি যেন সজ্ঞানে ফিরে আসেন, তাই প্রার্থনা করব।
গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন প্রমোদ। আমরা সেই সন্ন্যাসী, কে নিন্দা করবে কে প্রশংসা করবে তার জন্য আমরা বসে না। আমরা সন্ন্যাসী, নিজের স্বার্থ নিজে করেই সন্ন্যাসী। কাজে আমাদের এইসব প্রশংসায় আমরা খুব উচ্ছ্বসিত হব না, আর এইসব দুঃখিত হব না। তবুও আমি যিনি অনেক সর্বৈব মিথ্যা, সর্বৈব অপপ্রচার, আজকে রাজনৈতিক দলের, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের এমএলএ, তিনি দাঁড়িয়ে প্রকাশ্য সভায় বলছেন মুর্শিদাবাদ জেলায় আমরা 70%, 30% হচ্ছে হিন্দু, আমরা যে 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি। তার কোনো প্রতিবাদ করলেন? ইমামরা চিঠি লিখে ঘোষণা করছে সই করে ভোট দেওয়ার জন্য, তার কোনো প্রতিবাদ করলেন? আমরা কিন্তু সাধু সন্ন্যাসী, বিশেষত আমরা ভারতবর্ষের সন্ন্যাসী, হিন্দু ধর্মের মানুষ। আমার ধর্মের কুসংস্কার, আমার ধর্মের সামাজিক অবক্ষয়, আমার ধর্মের জন্য আমি প্রচার প্রসার করব। এটা কোন মুখ্যমন্ত্রী কি বললেন, কোন প্রধানমন্ত্রী কি বললেন, সন্ন্যাসীর কিচ্ছু আসে যায় না। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একদিকে যখন আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন শুভেন্দু অধিকারী কি প্রতিক্রিয়া দিচ্ছেন শোনাবো। কি ভাষার ছটা! রামকৃষ্ণ মিশন খারাপ, আসানসোলের মহারাজ খারাপ, ইসকনকে নাকি উনি জমি দিয়েছেন। কত বড় চিটিংবাজ! বলছে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘ, তাকে উনি দেখে নেবেন। মহারাজরা হিন্দুদের উপর রামনবমীর উপরে আক্রমণ হলে, প্রতিবাদ করলে তখন খারাপ হয়। বিজেপি দেখেছেন নূপুর শর্মা খারাপ কথা বলেছিল অন্য ধর্মের পয়গম্বরের নামে, আমরা সাসপেন্ড করেছি। আর যখন কয়েকদিন আগে রইসুদ্দিন পুরকাইত ইমাম অ্যাসোসিয়েশন ২৫০০ টাকা মাসে বেতন দেয়, ২৫০০০ ইমামকে কিনতে পারে মমতা ব্যানার্জি। তিনি লিফলেট করে বলতে পারেন নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী নেতা, তাকে ভোট দেন না, মমতা ব্যানার্জিকে ভোট দিন, তখন অপরাধ হয় না। একদম পরপর বক্তব্য আপনাদের সামনে রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধু সন্তদের একাংশকে আক্রমণ নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবো এবার। ও তো গতবার তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোট করেছিল কার্তিক মহারাজ, এখন কেউ যায় না। হঠাৎ ইকুয়েশন চেঞ্জ হয়ে যেত দিদির। কার্তিক মহারাজ খুব পেয়ারের লোক ছিল দিদির, গতবার ওকে ব্যবহার করেছিল আমার বিরুদ্ধে। হঠাৎ করে ইকুয়েশন চেঞ্জ হয়ে সমীকরণ পাল্টে যাচ্ছে হয়তো। মণিশঙ্কর দা, তার মানে এটা তো বোঝা গেল যে উনি রাজনীতির ঊর্ধ্বে নন। তাহলে রাজনীতি যদি কেউ করে থাকেন তাহলে রাজনীতির ঊর্ধ্বে না, এই যে এই তো উনি রাজনীতির ঊর্ধ্বে না হলে আমি বলছি যে ভাই আমাকে বলতে বলে যে পলিটিক্যাল কমিউনিকেশন দিতে, আমি বলছি উনি রাজনীতির ঊর্ধ্বে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চৈতন্য হোক। শঙ্কুত পণ্ডা আসবো। আমি বলছি যে এই তো কথা শুনলাম, আমি ওনাকে একটা বলতে যাচ্ছিলাম যে উনি বলছিল যে বিনাশকালে বুদ্ধিনাশ, এই কথাটা উনি বলেছেন কার্তিক মহারাজ। আমার কথা হচ্ছে বিনাশকালে উনি কি করে জানলেন? উনি তাহলে পলিটিক্যাল কতটা ক্যালকুলেশন করে, কতটা হিসাব করে বিনাশকালে কথাটা উনি বলছেন। 1, 2 হচ্ছে সন্ন্যাসী সাধু তাদেরকে যদি কেউ কিছু বলে, উনি তো বলছেন কারো কথায় কিছু যায় আসে না, তার মানে সেটা তো তারা ক্ষমা করে দেয় বা ভুলে যায় বা তার রিয়াক্ট করে না। উনি বলছেন আইন মিছিল হবে, অ্যাজিটেশন হবে, আমি এটার জন্য কোর্টে যাব। তাহলে আমার কথা হচ্ছে একজন সন্ন্যাসী মহারাজ তিনি এই সব কথাগুলো বলছেন, তার মানে মমতা ব্যানার্জি যেটা বলছে সেটা আমরা অ্যাপারেন্টলি পুরোটাকে কেউ সমর্থন করছি না, ব্যক্তিগতভাবে আমি পুরোটা সমর্থন করছি না, কিন্তু রাজনীতি যদি কেউ করে রাজনীতির একটা তাকে শুনতে হবে, এটা কিন্তু ঠিক। সৌজন্যটা তারই রাখা উচিত ছিল। সাধু সন্তদের যে আচরণ করা উচিত সেই আচরণই প্রদীপ্তানন্দজি করেছেন। তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর যেন চৈতন্য হয়, কিন্তু চৈতন্য ওনারও হবে না, ওনার স্পোক্স পার্সন যিনি আছেন তারও হবে না। মা রামকৃষ্ণকে বোঝবার ক্ষমতা আপনার নেই, আপনার নেতৃত্বেও নেই। যে ভাষায় রামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দের সংগঠন রামকৃষ্ণ মিশনকে আপনারা আক্রমণ করেছেন, আগে ক্ষমা চান পা ধরে, তারপরে সব কথাবার্তা বলবেন। শুনুন, আপনি শাসক, আপনি প্রশাসক, আপনার উচিত এমন আচরণ করা যাতে সংবিধান এখানে রক্ষিত হয়। হিন্দুরা আক্রান্ত হচ্ছে, হিন্দুরা সরাসরি অ্যাটাক
উনি করছে, বলছেন যে আপনার কাল মনে হয় থেকে এখানে মানে সংবিধান রক্ষিত হচ্ছে? বিজেপির এটা নির্দেশে অসাম্প্রদায়িক কাল থেকে approach। অ্যাজিটেশন আপনার করবে। মনে হয় সাম্প্রদায়িক কাল থেকে আপনারা মিছিল বের করছেন। করবে বলছে। আপনারা তো সাম্প্রদায়িকতার বীজ বিজেপির বপন করে মদতে দিচ্ছেন। কাল থেকে আচ্ছা, মিছিল এবার বের আমাকে করবে একটু বলতে বলছে। দেবেন না, আপনি বলবেন, না, এতক্ষণ মিছিল আপনি বের করবে বলছিলেন। বলছে তো। বেশ এই আলোচনায় রাজনীতি- আসবো। একদিকে সাধু সন্তদের একাংশকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তীব্র প্রতিবাদ হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন সংস্কৃতি রক্ষা মঞ্চের আহ্বায়ক আচার্য সঞ্জয় শাস্ত্রী। কি বলেছেন শোনাবো। রাজনৈতিক বা প্রশাসনিক প্রধান কি করে ঠিক করে দিতে পারেন যে আমি এনাকে সন্ন্যাসী মনে করি, এনাকে সন্ন্যাসী মনে করি না? সনাতন ধর্মের কতগুলো নিয়ম আছে যে ধর্মের সম্পর্কে কোনো কিছু যদি বলতে হয় বা ধর্মের বিষয়ে যদি কিছু রাখতে হয়, কোথাও পরিবর্তন বা পরিবর্তন করতে হয়, সেটা করতে পারেন একমাত্র জগৎগুরু শঙ্করাচার্য। সেখানে মুখ্যমন্ত্রীরও এখতিয়ার থাকে না। সন্ন্যাসী যখন ঘর ছেড়ে বেরোয়, দেশ ছেড়ে বেশ ছাড়ে, তখন তিনি সমাজের কাছে ভিক্ষা করেই তার জীবন ধারণ করে। দেশ ধর্ম রাষ্ট্রের প্রতি সন্ন্যাসীরও একটা দায়বদ্ধতা। তাই রাষ্ট্রধর্ম পালনের দৃষ্টিভঙ্গিতে কোনো সন্ন্যাসী যদি খোলা অ্যাপিল করেন সমাজের কাছে, ধর্মহিতে রাষ্ট্রহিতে ভোট দিন, এটা বলা আমার দৃষ্টিতে কোনো সন্ন্যাসীর ক্ষেত্রে অন্যায় নয়, কারণ শাস্ত্রসিদ্ধ এবং ধর্মসিদ্ধ। ক্ষমা তো মানুষ ভুল করলে চায়, ভুলের ক্ষমা হয়, কিন্তু অপরাধের কোনো ক্ষমা হয় না। ভারতবর্ষের হাজার বছরের প্রাচীন সন্ত সমাজ, সন্ত পরম্পরাকে তিনি অপমান করেছেন। অতএব আমরা সার্বিক সন্ত সমাজ এবং হিন্দু সমাজ থেকে আমরা চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সনাতন হিন্দু ধর্ম বিরোধী মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সরাসরি যাব চন্দন দা। আমি আবারও বলছি যে এখানে মন্তব্য করবার বিশেষ কোনো জায়গা নেই, ন্যারেশনটা তৈরি হয়েছে। কিন্তু একটা জিনিস আজকে এটা বাস্তব সত্য যে কার্তিক মহারাজের বিরুদ্ধে যেটা অদিতদা বললেন, বাস্তব সত্য। আমি আমার সার্বিক এদের প্রতি আমার শ্রদ্ধা রেখে বলি যে সংগঠনগুলো ভীষণভাবে কাজ করে, এখানে কোনো কিন্তু নেই। আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে শুধু কার্তিক মহারাজ নয়, এই ধরনের ন্যারেশন অনেকগুলো আছে। ধরো আমরা অসীমানন্দকে জানি, আমরা প্রজ্ঞা ঠাকুরকে জানি, আমরা জানি সাক্ষী মহারাজকে। আমরা যেটা বলতে চাইছি, ঠিক এই লড়াইটা বাংলায় এই কালচার ছিল না, আজকে এই হিন্দুত্ববাদী আর মুসলিম ন্যারেশনগুলো তৈরি করে আজকে একটা কথার উত্তর দিতে পারছেন না। বাংলা এবং ভারতবর্ষের উন্নতির মাপকাঠিটা কি? কোথায় উন্নতি? আমরা যেটা দাবি করছি লোকসভা নির্বাচনের মাঝখানে সনাতনী হিন্দু ধর্ম বা সনাতনী মুসলিম, এটা দাবি করছে অনেক বেশি। মুখ্যমন্ত্রী উনি তো সংকুচিৎকার করা যাবে না, বুঝতে হবে উন্নয়নের কথা বলতে কেউ বলতে পারছেন না। এটা আমি কিন্তু একদম ভিন্ন কথা বলছি। এই ধরনের কথা, চর্চা, বিতর্ক পরিকল্পনা মাফিক নির্বাচনের আগে উস্কে দেওয়া হচ্ছে। আমি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করতে চাইছি না। ঠান্ডা মাথায় আলোচনা করে সামনে নিয়ে আসছে এই ধরনের বিতর্ককে। কারণ রাজনীতির আলোচনায় মানুষকে নিয়ে আলোচনা করবার জায়গা যখন দেউলিয়া অবস্থায় পৌঁছয়, তখন রামকৃষ্ণ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, তাদের বোঝাপড়া, তাকে সামনে নিয়ে এসে কদর্য রাজনীতির মধ্যে জোর করে বিতর্ক তৈরি করছে, ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করছে, এবং এই সমাজকে দিয়ে প্রতিক্রিয়া তৈরি করা হচ্ছে। আমরা যত নির্বাচনের ধাপগুলো এগোচ্ছে এবং কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সমর্থনের জায়গায় আবাস যা পাওয়া যাচ্ছে কমছে উগ্রভাবে, সারা দেশ জুড়ে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। বেশ, আমি আলোচনায় আসবো, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কি বলেছেন একবার শুনবো প্রথমে। গেরুয়া ধর্মে বিশ্বাস করি আমরা, যোগী আদিত্যনাথের গেরুয়া ধর্মে বিশ্বাস করি না। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার আবক্ষ মূর্তি এই অমিত শাহর নেতৃত্বে 2019 সালে কলকাতার রাজপথে ভেঙেছিল বিজেপি। কখনো রামমোহন রায়কে ছোট করেছে, কখনো স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের নামটা লিখতে পারতেন না, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিজের পদটা লিখতে পারতেন না। বাংলা পদ দেখিয়েছে, বাংলা উত্তরপ্রদেশ নয়। এই বাংলা না থাকলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজেদের নামটা, বাবার নামটা, মায়ের নামটা লিখতে পারতেন না।
স্বামী বিবেকানন্দ না থাকলে ভারতবর্ষের সম্মান উজ্জ্বল করার মতো বিশ্ব ধর্ম সম্মেলনে একজন বীর সন্ন্যাসী ভারতবর্ষের মানুষ পেত না। নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকলে ব্রিটিশদের ভিত নড়িয়ে দিয়ে আধা ভিত তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একজন বাঙালি ভারতবর্ষের মানুষ পেত না। রামমোহন রায় না থাকলে আজকে যদি আমার বাবা বা আপনার বাবা মারা যেত, তাহলে সেই চিতায় ঝাঁপ দিয়ে আমার মাকে বা আপনার মাকে ঝলসে পুড়ে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজও সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নিচু করে বাংলার 10 কোটি মানুষকে বেঁচে থাকতে হতো। সাধু সন্তদের একাংশকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকে সরাসরি সলিলদার কাছে যেতে চাইবো। সলিলদা, মমতা বন্দ্যোপাধ্যায় সন্ন্যাসীদের একাংশকে আক্রমণ করলেন, পাল্টা আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর বিজেপিকে আক্রমণ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পুরনো মূর্তি ভাঙার প্রসঙ্গ তুললেন। দেখো, এর থেকে ঘৃণ্যতম রাজনীতি আর হতে পারে না। দেখো, যেটা উপস্থাপনা যেখান থেকে হয়েছে খুব ডেলিবারেটলি করা হয়েছে, ডেলিবারেটলি করে এটাকে ইস্যু করাবার চেষ্টা করা হয়েছে, যেটা আবার উল্টো দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী আবার ওটাকে ধরলেন, ওটাকে ধরে নিয়ে এখন এই জল্পনাটাকে জিইয়ে রাখা হয়েছে জাস্ট ফর ভোটের ডিভিডেন্ড পাওয়ার জন্য। কিন্তু আমি বলছি যে এই যে সমস্ত অ্যাজ ইনস্টিটিউশন, ভারত সেবাশ্রম সংঘ বলো, ইসকন বলো, রামকৃষ্ণ মিশন বলো, এদের কিন্তু স্যাংটিটি বা এদের যে বিরাট একটা এদের যে প্রচার এবং এদের যে সুনাম যেটা আছে অ্যাক্রস দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বে রয়েছে, সারা পৃথিবীতে রয়েছে, তাদের অবদানের কথা তুলনায় এইবার তাদের এই ঘৃণ্য রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসাটা, এটা কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটাকে সমর্থন করে না। আমিও সমর্থন করছি না। আমার মনে হয় যে লেট ইট বি স্টপ হিয়ার, এটা আর না বাড়ানোটাই বেটার হবে। তাদের বলছি যারা এটাকে নিয়ে ঘৃণ্য রাজনীতি করার প্রয়াস করছে। অর্থাৎ এ নিয়ে এখন একেবারে রাজনীতি সরগরম, অর্থাৎ ভোট প্রচারে আক্রমণ পাল্টা আক্রমণ জানিয়ে রাজনীতির পারদ চড়ছে। কিন্তু এখনো 3 দফা ভোট বাকি রয়েছে, আর সেই 3 দফার ভোটে যেন কোনো অশান্তির ছবি ধরা না পড়ে সেটাই কাম্য আমাদের। আজকে এখানেই শেষ করছি, এরপর দেখুন সাতটায় বাংলা। নজর থাকুক এবিপি আনন্দে।